নিজের সকল সুখ, অনুভূতি এবং স্বস্তি বিসর্জন দিয়ে পরিবারের বড় ছেলে প্রবাসী আমিনুল যখন জীবন সংগ্রামে ব্যস্ত, ঠিক তখন তার স্ত্রী এবং ছোট ভাই ব্যস্ত পরক্রিয়ায়। নিজ ভাই আর ভাবিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে গা কেঁপে উঠল 16 বছর বয়সী অরোরার। আজকে তার স্কুলে একটু আগেই ছুটি দিয়েছে। বেশ গরম পড়েছে। গরমে গা ঘেমে কাপড় একদমই চুপসে হয়ে গিয়েছে। কিন্তু এখন যে দৃশ্য সে দেখল, তাতে ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। হাতে থাকা বইগুলো বুকের মধ্যে চেপে ধরে একটা চিৎকার করলেন সে। মুহূর্তে ভাবির হাত ছেড়ে দিলেন তার ছোট ভাই। খুব বেশি অশ্লীল দৃশ্য চলছিল না, তবে একে অপরকে বলা কথাগুলো যথেষ্ট কুরুচিপূর্ণ ছিল। অরোরার ভাবি রিমা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে একটু গুছিয়ে দাঁড়ালেন। কিন্তু ভাই সবুজ চোরের মতো হাঁসফাঁস করছে। অরোরা বেশ উত্তেজিত হয়ে ভাবির সামনে দাঁড়ালেন। কাঁপতে কাঁপতে বললেন, তোমরা ওগুলো কি বলছিলে? ওগুলো তো খারাপ কাজ। রিমা বেশ নির্বিকারভাবে জবাব দিল, তাতে তোর কি? আর এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলি কেন তুই? নাকি পাশের আমবাগানে নষ্টামি করতে গিয়েছিলি? ছি ভাবি, সকলকে নিজের মতো মনে করো না তো। কি বললি তুই আমাকে? রিমা আরোরার চুলের মুঠিতে ধরে ইচ্ছে মতো ঝাঁকাতে লাগলেন। তবু আরোরা থামার পাত্রী নয়। ঠিকই তো বলেছি ভাবি, তোমার 2 দিন পর পর এর সাথে ওর সাথে খারাপ কাজ করতে ভালোই লাগে বুঝি, তাই না? শেষে কিনা আমার ছোট ভাইয়ের সাথে। রিমা অরোরার কথায় একদম ফুঁসে উঠলেন। তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে নিজেই মেঝেতে বসে বিলাপ করে কাঁদতে শুরু করলেন। বেশ আওয়াজ করে কান্না করার কারণে শব্দগুলো অনেক দূরে চলে যাচ্ছে। রিমার কান্নার শব্দ শুনে গোয়ালঘর থেকে ছুটে এলেন অরোরার মা। ঘরে এসে রিমা আর অরোরার এই অবস্থা দেখে ভেবাচেকা খেয়ে গেলেন তিনি। কি হয়েছে রে তোদের? কি আর হবে? আমারটা খেয়ে আমারটা পরে সে আমার ইজ্জতের উপরই দাগ লাগালো আপনার মেয়ে। মানে কি বলতে চাইতেছ বউ? আমি নাকি চরিত্রহীন? আমার নাকি চরিত্র নাই? কে বললো এই কথা তোমাকে? আর কে? আপনার প্রাণের মেয়ে। একটু আগে সবুজের সাথে কথা বলছিলাম, তাতে আমাকে এসে বলে আমি নাকি নষ্টামি করছি ওর সাথে। কথাটা বলে রিমা আবারও বিলাপ করে কান্না শুরু করলো। অরো, তুই কি সত্যিই বলছিস এই কথা? মা, আমি যা দেখেছি তাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবি। মা আর মেয়ে আমাদের ঘাড়ে বসে চেপে খাচ্ছিস, অনিষ্ট করছিস আবার আমাদের। আর কত করবি? আর কত জ্বালাবি আমাদের? ভাবি, সত্য কথা বললেই বুঝি দোষ? তোদের মা মেয়ের ভাত আজ থেকে বন্ধ। আমি এক্ষুনি তারে কল করে বলতেছি। এর থেকে 2টা কুত্তা বিলাই পারলেও সোয়াব পাইতাম আমি। রিমার কাণ্ডে হতবাক হয়ে গেলেন অরোরার মা। কি প্রতিক্রিয়া দিবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। ধপ করে ঘরের চৌকাঠে বসে পড়লেন। সবুজ এই পরিস্থিতি থেকে চলে গিয়েছে অনেক আগে। ওদিকে রিমা আমিনুলকে কল করে যা নয় তাই বলছে। অরোরার নোংরা স্কুল ড্রেসটা মাটি লাগায় আরও নোংরা হয়ে গিয়েছে। মাটি থেকে উঠতে নেওয়ার আগেই তার মা ঝাড়ু নিয়ে তার উপর হামলে পড়ল। মেয়েকে ইচ্ছে মতো মারছেন তিনি। রোজ এই মেয়ের জন্য অনেক কিছু শুনতে হয়। বাবা মরা মেয়ে, এই জন্য তিনি কিছুই বলেন না। কিন্তু আজকে আর থামতে পারলেন না। অরোরার কান্না শুনে পাশের ঘর থেকে রিমা এসে শান্ত ভঙ্গিতে দাঁড়ালো তাদের সামনে। ওদিকে অরোরাকে ইচ্ছে মতো পিটিয়েই যাচ্ছে তার মা। ঠিক আছে মা, হইছে, এইবার ছাড়েন। বাচ্চা মেয়ে, এমনিতেই শুধরে যাবে। রিমার কথায় অরোরাকে ছেড়ে চলে গেলেন তার মা। মেঝেতে শুয়ে থেকে ব্যথায় কাতরাতে কাতরাতে রিমার বিদ্রুপ মাখা হাসি হজম করতে হলো তার। স্কুল ড্রেস পরেই বকুলতলাতে বসে রয়েছে অরোরা। চোখ মুখ একটু ফুলে গিয়েছে। সেদিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিল রাজীব। অরোরাকে দেখে সাইকেল থামিয়ে তার সামনে দাঁড়ালো। এই অরোরা, ভিক্ষা চাওয়ার জন্য বসেছিস নাকি এখানে? রাজীবের কথায় ভ্রুক্ষেপ করল না অরোরা। একটু ঘুরে বসলেন তার থেকে। কাঠফাটা তপ্ত রোদে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। পাশে সাইকেলটা হেলান দিয়ে রেখে রাজীব অরোরার সামনে দাঁড়ালেন। কি হয়েছে রে তোর? কিছু না, যাও এইখান থেকে। রাজীব খেয়াল করলেন অরোরার মুখে এখনও কান্নার ছাপ স্পষ্ট রয়ে গেছে। সে অরোরার পাশে এসে বসলেন। তুই জানোস না তোর সাথে আমি প্রেম করি? তাহলে আমাকে বল, কি হয়েছে?
প্রেম তো খারাপ জিনিস ভাই, কে বলল তোরে? তাহলে বিবাহিত মহিলা জামাই থাকতেও অন্যের সাথে করলে ওটা বুঝি ভালো? রাজীব হেসে ফেলল কথাটা শুনে। আমাগো ধর্মে তো সবই হারাম বিয়ার আগে, কিন্তু তুই যা বললি তা তো আরও বেশি হারাম। তবে তুমি আমার পিছন পিছন ঘুরো কেন রাজীব ভাই? কারণ তোর বাপে আমার সাথে তোর বিয়া ঠিক করে গেছে। রাজীব ভাই, ওটা তো শুধু তুমিই কও, আর তো কেউ কয় না। তারা তো জানে না রে মাইয়া, তুমি মিথ্যুক রাজীব ভাই। হইছে হইছে, এখন বল কি হইছে। তা নয় বাড়িতে যা, ভর দুপুর বেলা এখন এখানে বসে থাকার দরকার নাই। আমাকে মা মারছে, অরোরা বলল। রাজীব বলল, কেন, কি জন্য মারল রে? অরোরা বলল, সে কথা বলা যাবে না তোমাকে। অরোরা আর কোনো জবাব না দিয়েই উঠে দৌড় লাগালেন। পিছন থেকে রাজীবের কণ্ঠস্বর শুনতে পেলেও তা আর তোয়াক্কা করল না অরোরা। একদম আমবাগানে এসে থামলেন। তার পাশ দিয়ে তখন পাশের বাড়ির লিয়াকত আলী সাইকেল চালিয়ে যাচ্ছিল। এই লোককে দেখলেই তার বড্ড বিরক্ত লাগে। অরোরাকে দেখলেই সে শুধু ছুতে চায়। লিয়াকত বলল, ওই সেরি, এইখানে কি করস তুই? অরোরা জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। লিয়াকত একবার চোরের মতো আশেপাশে তাকালো। কেমন বাজে দৃষ্টি লোকটার। ঠোঁট দিয়ে জিহ্বা চেটে লিয়াকত অরোরাকে বলল, ওইদিকে চল যাই, আম দিবনে তোরে, মিষ্টি আম। আরে লিয়াকত চাচা, আমাকেও আম দিয়েন। কোথা থেকে ভোলবাজিদের মতো হঠাৎ রাজীবের উদয় হলো। থতমত খেয়ে গেল লিয়াকত। লিয়াকত বলল, তুমিও খাবা বাবজান, কিন্তু আমি তো একটু ব্যস্ত, পরে না হয় একদিন তোমারে খাওয়ামু। কিন্তু চাচা, এত সময় তো ব্যস্ত ছিলেন না আপনি? নস্যি খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে চলে গেলেন লিয়াকত। লিয়াকত চলে গেলে রাজীব অরোরার মাথায় একটা গাঁটটা মারলেন। গাদি, এই দুনিয়াতে নারী হলো পাকা মিষ্টি আমের মতো, সকলেই খাইতে চায়, তা আমের সাইজ যতই ছোট হোক না কেন। এখন বেশ পড়ন্ত একটা বিকাল, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। পাখিরাও মনে হয় ভাত খেতে ব্যস্ত। অরোরা পা টিপে টিপে গোয়ালঘরের পাশ দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। জানালা দিয়ে দেখলেন রিমা ঘুমাচ্ছে। অরোরা নিজের ছোট্ট খুপড়ির মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কলতলার উদ্দেশ্যে রওনা হলেন গোসল করার জন্য। গায়ে ঠান্ডা পানির স্পর্শ লাগতেই ব্যথার জায়গাগুলো জ্বলে উঠল তার। তাড়াতাড়ি কোনো রকমে দাঁতে দাঁত চেপে গোসল করে বের হয়ে এলো অরোরা। রান্নাঘরে গিয়ে কোনো খাবার পেল না। মন খারাপ হয়ে গেল অরোরার। তার মা আজকে বেশ রেগে গেছে তার উপর, তাই আজ কোনো খাবার রান্না করেননি তার জন্য। এদিকে প্রচণ্ড ক্ষুধায় তার বেহাল অবস্থা। টুল নিয়ে পিছনের বারান্দায় বসলেন অরোরা। ভেজা চুলগুলো তার কোমর পর্যন্ত ছড়ানো, তা থেকে টপ টপ করে পানি ঝরছে। এই অরো, চাপা কণ্ঠের আওয়াজে অরোরা সামনের দিকে তাকালো। কনক তাকে একদম চোরা গলায় ডাকছে। ভেজা চুলগুলো হাতে খোপা করে অরোরা বলল, কি হইছে, বাড়ির ভিতরে আয়। কনক অতি সন্তর্পণে বাড়ির ভেতরে ঢুকলো। অরোরার কাছে এসে হুট করে কান্নায় ভেঙে পড়ল। ওই, কাঁদিস কেন তুই? অরো, আমার বিয়া ঠিক করছে। কবে, কার সাথে? জানি না সেই কথা। বাপজান এসে বলল সামনের শুক্রবার বিয়া। আমি এই বিয়া করতে পারুম না। কনক কাঁদতে কাঁদতে শ্বাস উঠিয়ে ফেলছে। কনক আর অরোরা একই বয়সের, দুইজনই গ্রামের স্কুলের নবম শ্রেণীতে পড়ে এবং একসাথেই স্কুলে আসা যাওয়া করে। অরোরা বলল, কাঁদিস না কনক, চাচারে বুঝিয়ে বল তুই। লাভ নাই, বাপজান আমারে বিয়া দিবই। শুনছি লোকটা আমার থেকে দ্বিগুণ বয়সের, আর আমার পড়ালেখা হইল না বুঝিরে। অরোরার এখন আর ক্ষুধা অনুভূতি হচ্ছে না, বরং কনকের জন্য মন থেকে খারাপ লাগছে তার। হঠাৎ কনক কান্না থামিয়ে বলল, চল বকুলতলায় যাই, যাবি? অরোরা বিনা বাক্য ব্যয় করে উঠে দাঁড়ালো বকুলতলায় যাওয়ার জন্য। তার মন ভালো লাগছে না। নদীর চরে বকুল গাছের নিচে অরোরা আর কনক পাশাপাশি বসে রয়েছে। দুইজনের মুখেই কথা নেই। সূর্য একটু ঢলে পড়ায় তাদের দুইজনের ছায়া বালুচরে গিয়ে পড়েছে। অরোরা খেয়াল করল তার ছায়াটা ধীরে ধীরে বড় থেকে ছোট হচ্ছে। জিনিসটা সে প্রায়ই খেয়াল করে। জানিস অরো, বিয়ে হলে মনে হয় ভালোই হবে। অরোরা অবাক হয়ে প্রশ্ন করল, কেন? জানি না কেন হঠাৎ তা জানি মনে হইল। যাহ, তা হয় নাকি? উল্টো আরও পরাধীন হয়ে যাবি তুই। এখনও কি খুব স্বাধীন?
অরোরার এই প্রশ্নের জবাব দিতে পারল না করক। নদীর পানির ঢেউয়ের ছোঁয়া বালুচরে এসে লাগছে, কেমন অদ্ভুত দেখতে লাগে তখন জলকে। অরোরার মা মুক্তা বাগানে এসেছেন শুকনো পাতা জোগাড় করার জন্য। যেহেতু মাটির চুলোতে রান্না করা হয়, তাই প্রচুর শুকনো সরঞ্জাম লাগে। রিমা এসব কাজ কখনো করে না, যা করে মুক্তা করে। মাঝে মধ্যে অরোরা এসে সাহায্য করে তাকে, কিন্তু আজকে মেয়ের উপর রাগ করে তাকে নিয়ে আসেনি। ইদানিং বড্ড বিরক্ত সে মেয়ের উপর। কেন তা জানা নেই। 2 ছেলের পর তার মেয়ে হয়। অভাবের সংসার ছিল, 2টা ছেলেই তো যথেষ্ট ছিল। অরোরা তার উপর বাড়তি ছাড়া আর কিছুই না। এমনকি অরোরার বাবাও যে মেয়েকে খুব আহামরি ভালোবাসতো তাও নয়। আমিনুলের মা নাকি ওটা। মুখ তুলে মুক্তা তাকিয়ে দেখে লিয়াকত দাঁড়িয়ে আছে, খালি গায়ে একটা লুঙ্গি পরে, গলায় গামছা জড়ানো। মুক্তা নিজের মাথার কাপড়টা আর একটু টেনে নিল। ভালো আছেন ভাইজান? ভালোই তো আছি। তা তোমারে যখন পাইলাম কিছু কথা বইলা যায়। কি কথা ভাইজান? তোমার মেয়ে বড় হয়েছে, ওই আমবাগানে অত বড় ছেলে রাজীবের সাথে কি করে? দুপুরে দেখলাম আজকে। মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল মুক্তার। তবুও মুখে মেকি একটা হাসি ঝুলিয়ে বলল, কি আর করব বলেন, ওরে তো আমরা বড় ভাইয়ের মতোই ভাবি। তা তুমি যাই বলো, মেয়ে গায়গতরে সুন্দর, এইরকম কত বড় ভাই তৈরি হবে। লিয়াকত নিজের পান খাওয়া দাঁত বের করে হাসলেন, গা জ্বালানো হাসি। মেয়েটারে দেখা দেখা রাখো, দিনকাল ভালো না। আসি। সবুজ বাড়িতে ঢুকে দেখলেন বাড়ি একদম ফাঁকা। রিমা বাদে আর কেউ নেই বাড়িতে। একটু আশেপাশে ভালো করে বিড়ালের মতো দেখে পা টিপে টিপে রিমার ঘরে এলেন। রিমা বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। সবুজকে দেখে ফোন রেখে উঠে বসলো। আম্মা, ওরা কোথায়? জানি না। তুই এখানে কেন এলি এখন? তখন ওই অবস্থায় আমারে একা রেখে চলে গিয়েছিলি কেন? আরে বোঝো না কেন, ধরা খেলে বাই তোমারেই রাখবো না। তোমার বাই যে মান্দা না, 2 দিন কান্নাকাটি কইরা ঠিক মাইনা নিব সব কিছু। এমন সময় বাহির থেকে শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলেন রিমা। তাকে ডাকছে। বিরস মুখে বাইরে এসে রিমা দেখল মুক্তা হাঁপিয়ে উঠেছে একদম। ঘামছে সারা শরীর, অসুস্থ লাগছে তার। কি হয়েছে মা, একটু পানি দিবা? রিমা অন্য সময় হলে জীবনেও পানি এনে দিত না, কিন্তু এখন এনে দিলেন। ঢকঢক করে পানি পান করলেন মুক্তা। একটু স্থির হয়ে জিজ্ঞেস করলেন, ওরও কই? জানি না, কই জানি গেছে। ও আসলে আজকে ওর একদিন কি আমার একদিন। রিমার কৌতূহল হয়, কারণ জিজ্ঞাসা করলে মুক্তা কোনো জবাব দিল না। একদম সন্ধ্যা হয়ে এলো প্রায়। কনকের সাথে কথা বলতে বলতে আজকে একটু বেশিই দেরি হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা অরোরার কানে বেজেই চলেছে, তুই তো রাজীব ভাইয়ের বউ হবি। আচ্ছা, সকলে তাকে এ কথা কেন বলে? বাড়ির কাছে এসে অরোরা বুঝতে পারলেন তার পেটে থাকা ঘুমন্ত ক্ষুধাটা জেগে উঠেছে। মনে হচ্ছে পেট নিংড়ে সব কিছু বের হয়ে যাবে। অরোরা, কোথায় ছিলে এতক্ষণ তুই? মায়ের প্রশ্নের জবাবে অরোরা আস্তে করে বলল, নদীর পাড়ে গিয়েছিলাম মা। কেন, নষ্টামি করতে নাকি রাজীবের সাথে? এবার আমবাগান না, নদীর পাড়ে, তাই না? মুক্তা আশেপাশে কিছুই পেল না। শেষমেশ রিমার পা থেকে জুতো খুলে ইচ্ছে মতো অরোরাকে জুতাপেটা করল। রিমাও এমন কাণ্ডে হকচকিয়ে গেল। আকস্মিক পুনরায় আক্রমণে অরোরা নিজেকে সামলাতে পারলেন না। এলোপাতারি যেখানে পারছেন মেরে চলেছেন মুক্তা। শেষে তার চিৎকার শুনে সবুজ এসে থামালো তাকে। মুক্তা হাঁপাতে হাঁপাতে বলল, নষ্টা মেয়ে, রিমা তো ঠিকই বলেছিল তুই রাজীবের সাথে আমবাগানে যাস। রিমা অবাক হওয়ার ভান করে বলল, সত্যি বলছেন মা? সত্যি মানে সত্যি, লিয়াকত ভাই এসে বলে গেল আমারে। অরোরা মাটি থেকে উঠে খুঁড়াতে খুঁড়াতে নিজের রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লেন। মাঝরাতে প্রচণ্ড জ্বর এলো অরোরার গায়ে। জ্বরের ঘোরে অরোরা হঠাৎ অদ্ভুত জিনিস দেখলেন। রাজীব এসেছে তার রুমে, তার দিকে করুণ মুখে তাকিয়ে আছে। সেই দৃষ্টির দিকে তাকিয়ে অরোরা রাজীবের উদ্দেশ্যে বলল, ছোট ভাই ও এতিম, আমিও এতিম। তবে যখন ওপাড়ায় শিউলির পরিবার যখন ভাইকে বেঁধে রাখছিল, তখন মা কেন হাত পা ধরে তাকে ছাড়িয়ে আসছিল, আর আজকে সত্য মিথ্যা যাচাই না করেই তাকে মারল। এতিমেরও ছেলে মেয়ের প্রকারভেদ আছে নাকি? আমার মেয়ে যাতে নষ্টামি করতে না পারে তোর সাথে, তার জন্য মারছিলাম।
এতে দোষের কিছু নাই, বরং ভালো করছি। মুক্তার মুখে এমন কথা শুনে একবার করুণ চোখে তার দিকে তাকালো রাজীব। কি বলবে তা সে বুঝতে পারছে না। এদিকে অনবরত বমি করে চলছে অরোরা। রাত এখন গভীর, 3টা বাজে। একটু পর আলো ফুটবে। রাজীব বাজারের মাঝখানে ঔষধের দোকানটায় কাজ করে, সেই জন্য টুকটাক ঔষধের ব্যাপার বা অসুখ সম্পর্কে তার ধারণা আছে। আরোরার মা প্রচণ্ড মেরেছিল তাকে, যেটা রেশ ধরে তার আজকে জ্বর এসেছে এবং অবস্থা বেশ কঠিন হলে সবুজ গিয়ে রাজীবকে ডেকে নিয়ে আসে। কিন্তু অবস্থা ভালো হওয়ার থেকে বরং আরও খারাপ হয়ে গিয়েছিল। মেয়েটা ক্রমাগত বমি করছে, জ্বর নিয়ে বেহুশের মতো মেঝেতে পড়ে রয়েছে। কিন্তু চাচি, আপনি যা ভাবছেন অমন কিছু নয়। রাজীবের কথায় মুক্তা ফুঁসে উঠলেন। এই দেখ, তোরে জন্মাতে দেখছি আমি রাজীব, তোর আগে দুনিয়ার হাবভাব বুঝি আমি। তাই বইলা নিজের মেয়েকে চিনেন না আপনি? রাজীব বলল। মায়া মানুষ থাকেই সুখ স্বভাবের, আর তোমরা তো মধু পাইলেই খাইতে চাও। চাচি, বেশি কিন্তু বলতেছেন। ওই বাড়ির লিয়াকত ভাই, টিয়ার মা, এরা সবাই মিথ্যা কথা বলে, নির্লজ্জ বেহায়া। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা তুই। ছোট লোকের জাত গোষ্ঠী তোরা। তোর বাপে কামলা খাইটা খায়, তুই নিজেও কামলা হয়ে আমার মেয়ের সাথে বিরিত করতে চাস? মুক্তার কথা শুনে রাজীবের আর ওখানে থাকার কোনো ইচ্ছাই থাকলো না। শটান করে দাঁড়িয়ে পড়ল। একবার আরোরাকে দেখে দরজা দিয়ে বের হয়ে গেল সে। পিছন থেকে মুক্তার গা জ্বালানো কিছু কথা ভেসে আসছে। সেই দিকে কর্ণপাত না করেই অন্ধকারে নিজের বাড়ির উদ্দেশ্যে চলল রাজীব। কিছু দূর আসার পর তার বড্ড খালি খালি লাগছে। আরোরার জন্য তার বড্ড পুড়ছে। কিন্তু সে নিরুপায়। মেয়েটার মুখটা কতটা শুকিয়ে রয়েছে। আরোরার চিন্তাটা বাড়িতে এসেও মেটাতে পারল না রাজীব। বোর হতে চলেছে। মুক্তা চৌকাঠে বসে ঝিমুচ্ছে। তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আরোরা। জ্বর না কমলেও কিছুটা সুস্থ এখন সে। নিজের মাকে আরোরা ঠিক চিনতে পারছে না তা নয়, আগেও কিছুটা এমন ছিল, কিন্তু অতটা এমন ছিল না। তার ভাই আর তার মধ্যে আগেও এরকম বৈষম্য করতেন, তাই বলে এতটা? বুক ফেটে কান্না আসছে তার। এদিকে বমির ফলে মুখে একটা তেতো স্বাদ রয়ে গিয়েছে। আরোরা পাশ ফিরে শুয়ে রইলেন। তার নড়াচড়া দেখে মুক্তার ঝিমানো বন্ধ হয়ে গিয়েছে। হিরে, তোর এখন কেমন লাগছে? আরোরা জবাব দিল না। কাঠ হয়ে শুয়ে রইলেন। তার জবাব দিতে মন চাচ্ছে না, মনটা বিষিয়ে উঠেছে। রাজীবকে বলা সব কথা শুনেছে সে। ঠোঁট কামড়ে নিচে পড়ে রইল। এসবের হয়তোবা শেষ আছে এবং শেষ হবে। ঢাকা শহরের জ্যামে বেহাল দশা হয়ে যায় বৈশাখী। এই জ্যামের কারণে অনেক জায়গায় সে সঠিক টাইমে পৌঁছাতে পারে না। আজকেও কফি শপে আসতে 10 মিনিট লেট হয়েছে। এতে অবশ্য কোনো সমস্যা না, কারণ তার 20 মিনিট পরে ইমতিয়াজ আসবে। এটা সবসময়ই হয়ে আসছে। কফি শপে ঢুকে অবাক হয়ে গেল বৈশাখী। তার আগেই আজকে ইমতিয়াজ এসেছে। মিষ্টি হেসে সে ইমতিয়াজের পাশে বসল। বাহ, ডাক্তারবাবু তো আজকে আগেই এসে পড়েছে। তেমন কিছু নয়, ভাববেন না সারপ্রাইজ দিতে এসেছি। বৈশাখী ব্রু কুঁচকে ফেললেন। আমি কখন বললাম যে আপনি সারপ্রাইজ দিতে এসেছেন এখানে? আমার এমনটাই মনে হলো। এর পরের কথাগুলো এমনটাই হবে। মোটেও তা ছিল না। বৈশাখী কথাগুলো বলে ইমতিয়াজের চোখের চশমা খুলে নিজেই পরলেন। এটা তার সাথে দেখা হলে রোজগারের কাজ। এতে ইমতিয়াজের কোনো সমস্যা হয় না, কারণ চশমা সে দরকারে নয়, বরং ফ্যাশন করেই পরে থাকে। তা বলুন, কি খাবেন ম্যাডাম? কোল্ড কফি। ইমতিয়াজ কোল্ড কফির অর্ডার দিলেন। যা পড়তে দিয়েছিলাম পড়েছেন আপনি? সবসময় পড়া করবেন না তো একদম। এটা তো হবে না বৈশাখী, আপনার মেডিকেলে চান্স পেতে হবে। স্যার প্লিজ। হবে না পাম দিলে। বৈশাখীর মন খারাপ হয়ে গেল। সে জানতো কফি শপে ডেকেছে, তবে ইমতিয়াজ কিছু নোটস দিতেই ডেকেছে তাকে। এই ডাক্তার বলেন, শুনছি তো। এখন পড়ব না, আমি আপনার সাথে প্রেম করব। বৈশাখী, তুমি তো বাচ্চা না। একদম না। ইমতিয়াজ হার মেনে নিলেন। এতক্ষণে সে বৈশাখীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। কি দেখছেন ওভাবে?
আমার আরোরাকে। আবার আরোরা নামে ডাকলেন কেন? আপনি তো আমার জীবনের সকালবেলার সূর্য। এ নাম আমার একদমই ভালো লাগে না। কেন ভালো লাগে না? নামটা শুনলে মনে হয় আপনি আমাকে না অন্য কাউকে ডাকছেন। হতেও পারে আপনার সতীন সে। ইস, তা তো হবে না স্যার। এইরকম বারবার স্যার ডেকে মনে করাবেন না তো আমি ছাত্রীর সাথে প্রেম করি। 10 দিন মাত্র পড়িয়েছিলাম আপনাকে। তো আরোরা ডাকবেন না? ঠিক আছে, তবে অন্য আরোরাকে নিয়ে আসবো জীবনে। এই একদম মেয়েটাকে মেরে ফেলবো কিন্তু আমি, তারপর আপনাকে বিয়ে করব। বৈশাখীর কথায় ইমতিয়াজ উচ্চস্বরে হেসে ফেললেন। ভয় নেই বৈশাখী, আপনি আমার জীবনের প্রথম আর শেষ আরোরা। ইমতিয়াজ জীবনে খুব কম এত দ্রুত ছোটাছুটি করেছেন, হৃৎপিণ্ড হাতে নিয়ে ছুটে চলা যাকে বলে। কিন্তু শেষে এসব পরিশ্রমের ফল একদমই শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। ডক্টর হয়ে কী লাভ হলো যদি নিজের আপনজনকে না বাঁচাতে পারে? তার চোখের সামনে প্রাণপ্রিয় বড় ভাবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় কেমন বড় বড় চোখ করেছিল প্রিয়তা। মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন ইমতিয়াজ। সব কিছু কেমন আকস্মিক ঘটে গেল। এখনও সে ওটিতে রয়েছে, বাহিরে বের হওয়ার সাহস পাচ্ছে না। কি জবাব দিবে বাহিরে গিয়ে? তার মাথায় ঢুকছে না একদম। ইমতিয়াজ! মাথা তুলে তাকালেন ইমতিয়াজ। তার চোখে পানি টলমল করছে। ইমতিয়াজ, ইমতিয়াজ, নিজেকে সামলাও, হয়ে গিয়েছে এটা। ডক্টর, কিন্তু ওটা তো আমার ভাবিমা, আমার প্রিয়তা। তার মৃত্যু এমনভাবেই ছিল। এবার নিজেকে একটু সামলাও। তোমার এখন এই সংবাদ পরিবারকে দিতে হবে। কাম, গেট আপ। ডক্টর ফরিদের হাত ধরে ইমতিয়াজ উঠে দাঁড়ালেন। অপারেশন টেবিলে প্রিয়তার রক্তমাখা নিথর দেহ পরম শান্তিতে ঘুমাচ্ছে। ইমতিয়াজ টলতে টলতে প্রিয়তার পাশে এসে দাঁড়ালেন। প্রিয়তা বেশ ফর্সা ছিল। অ্যাক্সিডেন্টের ফলে বের হয়ে আসা তাজা রক্তগুলো অনেকটা শুকিয়ে এসেছে। ইমতিয়াজ, নিজেকে সামলাও। বাহিরে তায়েফ ভাই রয়েছেন, তাকেও সামলাতে হবে তোমাকেই। ভাই তো মরে যাবে ডক্টর। মরবে কেন? তোমার উচিত এখন বাহিরে গিয়ে ব্যাপারটা সুন্দর করে গুছিয়ে বলা। ইমতিয়াজ অনেকটা শক্তি সঞ্চয় করে বাহিরে এসে দাঁড়ালেন। তায়েফ আর বাকি পরিবারের লোকজন একটু দূরে বসে রয়েছে। কাঁপা কাঁপা পায়ে সেখানে এসে দাঁড়ালেন ইমতিয়াজ। তার বুক শুকিয়ে এসেছে একদম। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো একবার ভিজিয়ে নিল ইমতিয়াজ। ভাই, ভাই! তায়েফ হালকা মাথা উঠিয়ে দেখলেন ইমতিয়াজ দাঁড়িয়ে আছে তার সামনে। তাকে দেখে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো তার বড় ভাইয়া। ইমতিয়াজ, হাউ ইজ শি? প্রিয়তা ঠিক আছে তো? একটা লম্বা শ্বাস নিয়ে ইমতিয়াজ বলল, ভাই, ভাবি ইজ নো মোর। ইমতিয়াজের কথাটা বুঝতে একটুও ব্যাক পেতে হলো না তায়েফের। সে কিছু বলার আগেই ইমতিয়াজ পুরো পরিবারকে পুনরায় নিশ্চিত করলেন যে প্রিয়তা মারা গিয়েছে। তায়েফ প্রচণ্ড শক্ত ব্যক্তিত্বের একজন মানুষ। কঠিন সময়েও সে নিজেকে স্থির রাখতে পারেন। এমনকি প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতেও তাকে অত্যন্ত কঠোর ভূমিকায় দেখা গিয়েছে। প্রিয়তার কবর দিয়ে আসার পর নিজের কঠোরতা খুব বেশি সময় ধরে রাখতে পারলেন না তায়েফ। নিজের 10 মাসের শিশুপুত্রকে বুকে নিয়ে বসে পড়লেন। তায়েফের মা সাহারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য এই মুহূর্তে তিনি খুঁজে পাচ্ছেন না। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, এত তাড়াতাড়ি চলে গেল। বাবুটার কি হবে গো এখন? দূরসম্পর্কের এক দাদির মুখে এমন আহাজারি শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তায়েফ। তার এগুলো শুনতে ভালো লাগছে না একদম। ছেলে সিনানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন। তায়েফ চলে গেলে রমা সাহারাকে বললেন, শোনো বৌমা, যত তাড়াতাড়ি পারো ছেলেকে বিয়ে দাও। সাহারা মনে মনে বেশ চটে গেলেও নিজেকে সামলে নিলেন। বিরস মুখে বললেন, চাচি, প্রিয়তা মারা গেলই আজকে, আর আপনি কি না? তাতে কি, ওই বাচ্চাটার কি হবে? আর শোনো, গ্রামের অশিক্ষিত ছোট মেয়ে আনবে তায়েফের জন্য। আহারে, এই বংশের বাতিটা ইয়াতিম হয়ে গেল। সাহারার আর কোনো জবাব দিতে মন চাইল না। শোকের সময় প্রতিবাদের ইচ্ছাটুকুও থাকে না।
আমতলায় রোদের মধ্যে বসে রয়েছে অরোরা। 3 দিনের জ্বরের পর হালকা বৃষ্টি রোদে স্নান করতে বড্ড ভালো লাগছে তার। মুখটা এখনো তেতো বিষ হয়ে রয়েছে। গাছের ডালের দিকে তাকিয়ে অরোরা দেখতে পেল কড়া কড়া ছোট আম ঝুলে আছে। বড্ড লোভ লাগলো তার। ডালগুলো নিচু হয় দাঁড়িয়েই কয়েকটা আম পারল অরোরা। রান্নাঘরে গিয়ে নুন, তেল আর মরিচ দিয়ে মাখিয়ে নিল আমগুলো। জিভে আমের স্বাদ লাগতেই মনে হলো অমৃত খাচ্ছে সে। এই 3 দিন তেমন কিছু না খাওয়ায় খিদেটা আরও রাক্ষসী আকার ধারণ করল। বারান্দায় বসে থাকায় অরোরা দেখতে পেলেন দূরে কুয়ার কাছে রিমা আর সবুজের অতিরঞ্জিত হাসি তামাশা। কিন্তু সেই দিকে সে ভ্রুক্ষেপ করলেন না। করেই বা কি হবে? আম খাওয়ার পর আর কিছু খাওয়ার রুচি না থাকায় ধীরে ধীরে অরোরা স্কুল ড্রেস পরা শুরু করলেন। ড্রেসটা বেশ পুরনো হয়ে গিয়েছে। নতুন কেনা দরকার, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না সে। আসলে সে বলতে চায় না। চুলগুলো বেঁধে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অরোরা। এই কয়েকদিনে তার চেহারা বড্ড ভেঙে গিয়েছে। আজকে স্কুলে যাবি নাকি তুই? অরোরা পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে দেখলো মুক্তা ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে তার দিকে। যাব। পরীক্ষা তো খুব কাছে চলে এসেছে, এসেই পড়লো প্রায়। তাই কি আজকে যাওয়ান লাগবো না? মা, আমার পরীক্ষা কাছে, আমাকে যেতেই হবে এখন স্কুলে। আর এতগুলো যে দান দেবো আমি দুয়ারে। অরোরা আর কোনো জুৎসই কথা না বলে কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। পথ চলতে গিয়ে অরোরা অনেক কিছু ভাবে। আচ্ছা, সে তো মেয়ে, তাতে কি? 2 ছেলের পর একমাত্র মেয়ে হওয়াতে তো বাবা মায়ের খুশি হওয়ার কথা ছিল। সেখানে কেন তারা মন খারাপ করে? কারণ তারা বোঝেই না মায়া মানুষ হলো আসলে রহমত। এক বৃদ্ধের কণ্ঠে থেমে গেল অরোরা। এই লোককে আগে কোনোদিনও দেখেননি সে, এবং বড্ড চমকেও উঠল তার মনের কথা হঠাৎ বলতে পারায়। অরোরা কাছে গিয়ে দেখল এক পাগলের মতো লোক বসে রয়েছে, নোংরা পোশাক পরে, চোখগুলো তার মুদিত। নদীর একুল ভাঙে তো অকুল গড়ে রে মাইয়া। বুঝলাম না, গান শুনবি? অরোরার জবাবের অপেক্ষা না করেই লোকটা গাইতে শুরু করলো। ও আমার গহীন গাঙ্গের নায়া, ও তুমি অফর বেলায় লাও বায়া যাও রে, কার পানে বাঁচায়া, বাটির দেশের কাজল মায়ায় পরান্ডা মোর কাইন্দা বেড়ায়, আবছা মেঘে হাতছানি দেয় কে জানি মোর সয়া, এই না গাঙ্গের আগের বাকে আমার বধুর দেশ, কলাবনের বাউরি বাতাস দোলায় মাথায় কেশ, কইও খবর তাহার লাইগা কাইন্দা মোরে এক অবাইগারে, ও তার ব্যথার দেয়া থাইকা থাইকা জোরে নয়ন বায়া। বেশ করুণ সুরে গানটা গাইল লোকটি। অরোরা খেয়াল করলো গানটি গাওয়ার সময় লোকটির চোখের কোণে পানি জমেছিল। বেশ কিছু সময় চুপ থেকে লোকটি বলল, মারে, তোর জীবনে যে তুই খুব কষ্ট পাবি, তোর নৌকা যে মাঝপথেই মাঝি ডুবাইয়া দিব। প্রবীণ ব্যক্তিটার কথাগুলো অরোরা মাথা থেকে নামাতে পারছেন না। তপ্ত রোদ মাথায় নিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়ালেন। ঘামে ভিজে উঠেছে তার সারা শরীর। ক্লাসরুমে ঢুকে ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসে পড়ল অরোরা বিজ্ঞান বিভাগের ছাত্রী। পুরো স্কুলে মাত্র 13 জন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে, তার মধ্যে আবার 12 জন ছেলে। আর অরোরা একাই মেয়ে। একা মেয়ে হয়ে ক্লাস করতে তার একদমই বিরক্ত লাগে। ছেলেগুলো ভদ্র হওয়ায় কিছুটা শান্তি রয়েছে। তার উপর তারা নিয়মিত স্কুলে আসে না। গ্রামের স্কুলে সচরাচর যা হয় এখানেও তাই হচ্ছে। নিয়মিত ছাত্রছাত্রীরা আসে না, তবে অরোরা ব্যতিক্রম। সে রোজ স্কুলে আসবে এবং তার জন্য হলেও স্যার বা ম্যাডামদের ক্লাসরুমে আসতে হয়। আজকে 2 জন ছেলে ব্যতীত আর কোনো ছেলেই আসেনি স্কুলে। এই 3 জনের ক্লাস নিতেই হেড ম্যাডাম পদার্থবিজ্ঞান পড়াতে এসেছেন। ক্লাসে ঢুকে সালাম বিনিময় করে সে অরোরাকে প্রশ্ন করল, 3 দিন আসনি কেন? অসুখে পড়েছিলে বুঝি? জি ম্যাডাম, জ্বর হয়েছিল আমার। ইস, এখন অন্যরকম সিজন, দেখে শুনে থাকবে। জি ম্যাডাম। বেশ কিছু সময় পড়ানোর পর হেড ম্যাডাম নুরুন নাহার অরোরার দিকে তাকালেন। মেয়েটার মুখে এক অন্যরকম চিন্তার ঢেউ
দেখতে পেলেন তিনি। অরোরা ক্লাস শেষ করে আমার পিছন পিছন যাবে। ঠিক আছে ম্যাডাম। ক্লাস শেষে নুরুন নাহারের পিছনে পিছনে গেল অরোরা। নিজের কক্ষে নিয়ে সামনের চেয়ারে বসালেন অরোরাকে। তুমি কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত অরোরা? অরোরার জীবনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলো নুরুন নাহার। তার কাছে সে কখনো কিছুই লুকায়নি। আজকেও রাস্তাতে আসার সময় প্রবীণ লোকটার বলা কথাগুলো সব বললেন। সব শুনে নুরুন নাহার একটু হাসলেন। তুমি ভাবছো এটা সত্যি হবে, কিন্তু সত্যি হতেও তো পারে। কিছু একটা ছিল ওই লোকটার কথার মাঝে, ঠিক হতেও পারে। শোনো অরোরা, হওয়া আর হতে পারে এর মধ্যে বিস্তর পার্থক্য। সেটা কি মানো তুমি? আগেকার প্রবীণ কিছু লোক ছিল যারা অনেক কিছু বলে দিতে পারতেন। এই লোকটাও হবে সেই রকম কেউ। তবে সত্যিই কি আমার জীবনতরী মাঝ নদীতে কেউ ডুবিয়ে দিবে? ডুবাতেও পারে, কিন্তু তুমি যে ডুবে যাবে সেটা কিন্তু বলেনি। মানে দেখো অরোরা, তোমাকে মাঝপথে কেউ ডুবিয়ে দিল, তো কি তুমি সাঁতার কেটে আবার ওপারে যাবে? তাহলে ডুববে কেন? যদি সাঁতার না জানা থাকে আমার, থাকবে না কেন? শিখে নেবে। নিজে নিজে শিখতে হবে। তোমাকে বাঁচাতে দ্বিতীয় নৌকা নাও আসতে পারে। তবে কি তুমি জলে ডুবে যাবে? না তো। ডুববো কেন? ঠিক নিজেকে গড়ো, যাতে কেউ ডুবালেও তুমি সাঁতরে চলে যেতে পারো ওপারে। নিজের জীবন নিজে গড়ে তোলো, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। মনে রাখবে তুমি তো অরোরা, তাই না? মনে রাখবো আমি, মনে রাখবো আমি কথাগুলো আপনার। কিছু খাওনি তাই না? অপেক্ষা করো। নুরুন নাহার পিয়নকে কিছু খাবার আনতে বলে পুনরায় নিজের চেয়ারে বসলেন। গ্রামের স্কুল হওয়ার দরুন একটা পিরিয়ড মিস করলে অরোরার কিছু হবে না। পিয়ন চা আর রুটি নিয়ে এলে তা অরোরার দিকে এগিয়ে দিলেন। ম্যাডাম, শুনেছ কাণ্ডটা? কি ম্যাডাম? মৌলভী সাহেবের ভাতিজার কথা। অনেক বড় ফ্যাক্টরি বানাচ্ছে গ্রামে। চায়ে চুমুক বসিয়ে অরোরা বলল, আমি তাকে কখনো দেখিনি। দেখবে কিভাবে? তুমি তো তখন ছোট, যখন সায়ন বিদেশে চলে গেল। সেই ছোট্ট সায়নটা আজকে কত বড় হয়ে গেল। কি রে, কি করে সে? কানাডার টপ বিজনেসম্যান, অথচ জন্ম এই গ্রামে। পুরো হীরের টুকরো ছেলেটা। ও আচ্ছা, গ্রামে বেকারত্ব কমবে। আপনি সুন্দর করে স্বপ্ন দেখতে পারেন ম্যাডাম। কেন তুমি পারো না? আমার হয় না। স্বপ্ন দেখতে শিখো সাহেবান। একটু দেখেই দেখো না, পূরণ তো হতেও পারে। হতে পারে আর হবে, তার মধ্যে বিস্তর পার্থক্য। অরোরার কথা শুনে হো হো করে হেসে উঠলেন নুরুন নাহার। ফুটন্ত গরম পানিতে এক টুকরো আদা কুচি কুচি করে ছেড়ে দিল ইমতিয়াজ। তার মধ্যে এলাচ, লং আর পানি দিয়ে কিছুটা ফুটিয়ে চা পাতা দিয়ে নামিয়ে নিলেন। একটা কাপে এক টুকরো লেবু দিয়ে তাতে চা ঢেলে পান করতে সে খুব বেশি পছন্দ করে। রোজ এই চা প্রিয়তা তাকে বানিয়ে দিত, কিন্তু আজকে সে নেই। বড্ড মনে পড়ছে তাকে। চায়ের মগ নিয়ে সোফায় বসে ইমতিয়াজ বৈশাখীকে কল করলো। মেয়েটার সাথে সারাদিন কোনো কথা হয়নি তার। আপনি ঠিক আছেন তো ডাক্তার সাহেব? না, আমি সিক। এক মিনিট, আপনি সিকের বাংলা বলতে পারেন? অসুস্থ বলবেন। হ্যাঁ, আমি অসুস্থ। মন খারাপ বুঝি? স্বাভাবিক আছি। শরীর খারাপ তাহলে? মাথা ব্যথা। ও মা, এটা কিভাবে হলো? চুমু দিয়ে রোগ সারানো হলো। আপনি বড্ড পেকে গিয়েছেন বৈশাখী। বাচ্চা এখনো আপনি, তাই বলে কি আমার বাবু হবে না? আপনি এত ডিপ কেন হচ্ছেন? উহু, বলেন মাথা ব্যথা কমেছে কি না? উহু, আরও বেড়ে গেল। ফোন রাখেন তো এখন। ইমতিয়াজ ফোন রেখে দিল। বড্ড মাথা ব্যথা করছে তার। ফোনটা আবার বেজে উঠল। হাতে নিয়ে দেখলো সীমা কল করেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলল, আমি মরে যাব ইমতিয়াজ। ওই সিগারেট খোরটার জন্য মরে যাব আমি। গ্রামে লোডশেডিং হবে না, এটা কখনো সম্ভব না। গরম পড়া শুরু করেছে। এক ধরনের চাপা গরম লাগছে অরোরার। রাত 11টা বাজে। এই সময় লোডশেডিং। মারাত্মক বিরক্ত লাগে। সে একা একা ঘুমায় তার ছোট্ট মুরগির খোপে।
মায়ের সাথে থাকে না। মা বড্ড খুঁতখুঁতে। সামনে এসএসসি আসতে চলেছে দেখে একটু বেশিই ব্যস্ত হতে হবে অরোরার। যদি সব থেকে ভালো রেজাল্ট করে তবেই তার বড় ভাই বলেছে কলেজে ভর্তি করে দিবে তাকে, অন্যথায় শ্বশুরবাড়ির টিকিট কেটে দিবে। রুমের মধ্যে ছোট্ট একটা কুপি জ্বলছে, যা থেকে কিছুটা আলো রুমকে অন্ধকার থেকে পরিত্রাণ দিচ্ছে, কিন্তু গরমটা এখন তার কাছে অসহ্য লাগছে। দরজাটা খুলে বারান্দায় এলো অরোরা। তার রুমটা পিছনের বারান্দায়, তারপর মায়ের রুম, ওপাশে সবুজ আর রিমার দুটো রুম। সে যে বারান্দায় এসেছে তা তাদের রুম থেকেই দেখা যায় না। চারপাশে কীরকম নিস্তব্ধ অন্ধকারে মোড়ানো। ঝিঝি পোকা ডাকছে। একটা হিমেল হাওয়া অরোরাকে আপাদমস্তক ছুঁয়ে গেল। কিছুটা স্বস্তি পেল সে। তার কখনো ভূতের ভয় ছিল না, তা কোনো কালেও না। বারান্দায় একটা মোড়া পেতে বসে চুলগুলো হাত খোপা করে নিল সে। বেশিরভাগ সময় অরোরা একা থাকতে ভালোবাসে। নির্জনাতে যে সুখ তা জনসমাগমে পাওয়া যায় না। অন্ধকারকে ভেদ করে কে যেন এদিকে এগিয়ে আসছে, শুধু একটা অভয়বের মতো মনে হলো। অরোরা একটু সাবধান হয়ে গেল। সে এখান থেকে বুঝতে পারছে লোকটা এদিক ওদিক উকিঝুঁকি মারছে, নিশ্চিত চোর হবে। অতি সন্তর্পণে অরোরা উঠে গিয়ে কুপিটা বাহিরে নিয়ে এলো, যদিও তা বুদ্ধিমানের কাজ নয়। লোকটার উপর হঠাৎ কুপির আলো পড়লে ঘাবড়ে গেলেও তাকে দেখে সাথে সাথে অরোরা ফু দিয়ে কুপি নিভিয়ে ফেলল। লোকটা আর কেউ নয়, রাজীব। একটু ঝুঁকে কুপিটা রেখে বারান্দা থেকে নিচে নেমে রাজীবের সামনে এসে দাঁড়ালো অরোরা। আরে অরো, তুই? চোরের মতো গলা করে রাজীব অরোরাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, তুমি এত রাতে এখানে কি করো? মা দেখলে তোমারে মেরে ফেলবে তো। তার আগে চল কাঁঠাল গাছের নিচে যাই, এখানে থাকা বিপদ। কিন্তু কেন? আরে চল তো, আমারে বিশ্বাস করতে পারবি না তুই? অরোরা কি বলবে বুঝতে পারে না, তবুও সে রাজীবের সাথে যাওয়ার জন্য মনস্থির করলেন। 1 মিনিট দাঁড়াও। অরোরা পুনরায় রুমের সামনে এসে কুপিটা ভেতরে রেখে এলেন। দরজা এমনভাবে লাগালেন যাতে মনে হয় ভেতরে কেউ আছে। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে প্রচণ্ড জোরে জোরে। অনেকটা সাহস নিয়ে সে বারান্দা থেকে নেমে এলো। অরোরাকে আসতে দেখে রাজীব হাঁটা শুরু করলো। কাঁঠাল গাছের পিছনে এসে থামলেন তারা। এত রাতে কেন এসেছো এখানে? তোর খবর নিতে। দিনে পারলাম না এখানে আসতে? না রে, তোর জন্য পরাণ পুড়তেছিল আমার। ধুর, কি কও এইসব? রাজীব হেসে দিল। তোরে গ্রামের ভাষায় কথা বলতে অনেক দিন পরে দেখলাম। শিক্ষিত হয়ে তো শুদ্ধ ভাষায় কথা বলিস সব সময়। কি যে বলো না, এখনো আমি শিক্ষিত হইনি তো। মেট্রিক পরীক্ষা দিবি, তাও না। আরও কত কিছু বাকি আছে। কি জানি, আমি অশিক্ষিত মানুষ। কি জন্য এসেছো সেটা বলো। দিনে আসলে তোর মায় আমারে আস্ত রাখতো বল দেখি, জ্বর কমছে কিনা। রাজীব নিজের ডান হাতের উল্টো পিঠ অরোরার কপালে ঠেকালেন। অদ্ভুত শিরশির করে উঠল অরোরার ভেতরকার নারী মন। জ্বর, তাই না? না, এখন নেই। নিজের খেয়াল রাখবি, চাচি যাই বলুক। হ, তোর জন্য একটা জিনিস আনছি। কি? রাজীব হাতে থাকা থলে থেকে একটা পলিথিনে মোড়ানো কিছু বের করে অরোরার হাতে দিল। তোর খুব পছন্দের রস গাঁজা। এগুলা কেন আনলে? আজকে হাট থেকে কিনছি। যা, এখন ঘরে যা। রাজীব ভাই, বল, আমার মায়ের কথায় কিছু মনে করো না। আরে কি মনে করব, চাচি তো আমার মায়ের মতো। অরো, চিন্তা করিস না তুই, চাচি তোরে আমার কাছেই দেবে। খুব জলদি তোরে লাল টুকটুকে বউ বানায় আনবো আমি। অরোরা হেসে দিল কথাটা শুনে। যা, ঘরে যা। তুমিও যাও, দেখা যাইও, অনেক সাপ বের হয় রাতে। হ, যা তো এখন। অরোরা আস্তে করে নিজের ঘরের ভেতর প্রবেশ করলো। কেউ দেখেনি দেখে হাঁফ ছেড়ে বাসল সে। ভেতর থেকে দরজা আটকে দিলেন। তার চলে যাওয়ার পর মুক্তা বারান্দায় এসে দাঁড়ালো। সে দেখেছে অরোরা বাহির থেকে এসেছে, কিন্তু এত রাতে তাকে প্রশ্নবিদ্ধ করা সুবিবেচকের মতো কাজ হবে না, বরং মেয়ের লাগাম টানতে হবে তাকে। সিগারেটে একটা লম্বা সুখ টান দিয়ে সাগর তা তায়েফের দিকে এগিয়ে দিল।
যা শালা, সিগারেট খাবো এখন আমি? কেন, সিগারেট খেলে কি হয়? বউ মরছে তাই খাবি না বুঝি? দেখ সাগর, প্রিয়তাকে এখানে আনবি না, সে এখন জান্নাতে। ভাবিকে এখানে আনার ইচ্ছাও নেই আমার। আজকে তো 7 দিন হলো, এখন মনটা একটু ঠিক কর। তায়েফ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এটা কি ব্রেকআপ রে? এই জন্মের সব কিছু শেষ আমার তার সাথে। কিভাবে যেন মরে গেল। আজকে 7 দিন, হায়াত এই পর্যন্তই ছিল। নতুন আরেকটা সিগারেট ধরাতে ধরাতে সাগর কথাটা বলল, তুই তো ভাতের থেকে সিগারেট বেশিই খাস সাগর, অচিরেই মরবি তুই। দূর, সিগারেট খেলে কেউ মরে নাকি? এটা সুখ, মহাজাগতিক সুখ। সীমা তো এটার জন্য বেশি কাঁদে। কাঁদুক, ওরে কাঁদাইলে আমার যে শান্তি লাগে। কেন? মেয়ে মানুষের জন্মই তো কাঁদার জন্য। তাই হেসে ফেলেন সাগরের কথায়। সিগারেটে লম্বা একটা শুক টান দিয়ে সাগর বলল, তো এখন কি করবি তুই? কি আর করব, দাদু পাগল হয়ে গিয়েছে আমার বিয়ে দেওয়ার জন্য, অথচ প্রিয়তা মারা গিয়েছে মাত্র 7 দিন। ভার্সিটির শিলার কথা মনে আছে? ও ডিভোর্সি, তাহলে ওটাকে বিয়ে কর। দাদু ওই রকম কাউকে আনবে না, তার ইচ্ছা গ্রামের 15-16 বছরের মেয়ে আনবে। আজব তো, তোর বয়স কত? বাসর ঘরে তো রক্ত গঙ্গা বয়ে যাবে। আজব, তোর বয়স কত? বাসর ঘরে তো রক্ত গঙ্গা বয়ে যাবে। ধেত, তোর মুখে কি কিছু আটকায় না সাগর? আমি এমনই ভাই। হাতের সিগারেট অ্যাশট্রেতে নিভালো সাগর। কি বলবো ভাই, জানোস সীমা একটা পাগল। তুই সব সময় তোর গার্লফ্রেন্ডের বিচিং কেন করিস? আরে শুন তো পুরো কথা, বল। পুরুষ মানুষ যেই হোক, বিবাহিত হলেও অন্য মেয়েরে দেখবে, দেখবে না? সেটা অবশ্য ঠিক। তাহলে আমিও তো পুরুষ, একটু আধটু ঢু মারলে মরে যায় মনে হয়। আহারে, সাগরের কথায় তায়েফ হু হু করে হেসে উঠল। তাকে দেখে বড্ড অদ্ভুত লাগলো সাগরের। আসলে বিবাহিত মেয়ে জাতটাই এরকম, স্বামীর আগে মারা গেলে শোক বা দুঃখ স্থায়ী হয় না। সকালবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে সরিষার তেলে পুঁটি মাছ ভাজা খেতে বেশ লাগে অরোরার। একটা কাঁচামরিচ থাকলে আর কিছুই লাগে না তার। অরোরা ঝটপট খেয়ে নিচ্ছে। একটু পর তার স্কুল। আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তার। রান্নাঘরের সামনে পিঁড়িতে বসে খাচ্ছে অরোরা। পাশে মুখ থমথমে করে তার মা মাছগুলো ভাজছে। সেই দিকে তাকানোর সময়ই নেই অরোরার। এখন যত দ্রুত খেতে পারে সে। ডাল নিবি না? অরোরার মা বলল। না মা, মাছ ভাজিতেই হবে। আরও নিবি নাকি মাছ? না, লাগবে না। কালকে রাতে বাহিরে গিয়েছিলি নাকি তুই? গলায় ভাত আটকে যেতে নিলেও তা গিলে ফেলল অরোরা। এখন কোনো প্রতিক্রিয়া দেখানোর মানেই হয় না। যদি দেখায় তবে তা বোকামো ছাড়া আর কিছুই হবে না। মরিচে কামড় দিয়ে এক লোকমা ভাত মুখে পুরে নিল অরোরা। বাথরুমে গিয়েছিলাম। সত্যি বলছিস তো? সন্দেহ করো কেন মা আমাকে তুমি? দেখ অরো, তুই আমার একটা মাত্র মেয়ে, আমার মান সম্মানটা কিন্তু রাখিস। অবশ্যই রাখবো মা। দেখো কত ভালো রেজাল্ট করি আমি। ওগুলো দিয়ে কি হবে? মেয়ে মানুষ, সেই তো চুলা গুতাবে। আমি পড়বো মা, সময় হলে তা বোঝা যাবে। তার আগে যদি আল্লাহ রহম করে। এ কথা শুনে অরোরা কোনো জবাব দেয় না। জবাব দেওয়াটা মূলত উচিত হবে না। এক্ষুনি তো বিয়ে হচ্ছে না, তবে প্রতিক্রিয়া দেখানো মোটেও সমীচীন নয়। মুক্তা নিজের মেয়ের মুখের দিকে এক পলকে তাকিয়ে রয়েছে। মুখের এই রকম থমথমে অবস্থা দেখে সে যা বোঝার বুঝে নিল। অরোরা চলে যাওয়ার পর মুক্তা ধীরে ধীরে রিমার রুমের সামনে এলো। রিমা রুম গুছাচ্ছে। এমন করেই রিমা কাজ করে, একদম নবাবের মতো না। রিয়া, মা কিছু বলবেন? ভিতরে আসেন। মুক্তা ভেতরে এসে রিমার বিছানায় বসলো। তোমারে কিছু কথা বলতে আসলাম বৌমা। কি কথা মা? অরোরা তো ভালোই বড় হয়েছে, ওর জন্য পাত্র খুঁজলে কেমন হয়? তুমি কি বলো? আপনার বড় ছেলে তো কতদিন ধরে বলছে, আমিই বলিনি। তাইলে খোঁজো, দিনকাল তেমন ভালো না। দেখি সে কি বলে। মুক্তার মন খুশিতে ভরে উঠল। মেয়েটার একটা গতি করতে পারলে সে বেঁচে যায়। সাইকেলটা ঠিক অরোরার সামনে এসে ব্রেক কষলেন রাজীব। দাঁত বের করে হাসছে সে।
কি রে, কি হয়েছে তোর? চল, আজকে তোরে সাইকেলে করে স্কুলে দিয়ে আসবো আমি। না না ভাইয়া, কেউ দেখলে বদনাম বের করবে। আরে চল না, কি হইব, আমার বউই তো হবি তুই। খপ করে অরোরার হাত ধরে ফেললো রাজীব। বেশ ভয় পেয়ে গেল অরোরা। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নির্জন রাস্তা হওয়ায় তাদের কেউ দেখেনি। ছাড়ো ভাই, কেউ দেখলে বিপদ হয়ে যাবে। দেখলে ভালোই হইব, আজকাই বিয়া করমু তোরে। পাগল হইছো তুমি? যা ভাবো আমারে না। আরোরা খেয়াল করলো দূরে তার স্কুলের কয়েকটা মেয়ে আসছে। বেশ ভয় পেয়ে গেল সে। ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল। রাজীবের এহেন কর্মকাণ্ড একটুও ভালো লাগছে না তার। মা জানলে প্রচুর মারবে তাকে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। ধুমায়মান কফিতে চুমুক বসালেন ইমতিয়াজ। একটা কফি শপে সীমার সাথে বসে রয়েছে সে। তুই কিছু খাইছিস? তোর কেন মনে হইল ইমতিয়াজ যে আমি না খেয়ে থাকব? না মানে, প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ না খেয়েই তো থাকে। অদ্ভুত তো, ছ্যাঁকা খাচ্ছে কে? তুই ছাড়া আর কে বল? অদ্ভুত। দাঁড়া, বার্গার অর্ডার করে দেই। এই, তুই কত খাস? আরে বেটা, তুই ডাক্তার, কিপটা হলে চলে নাকি? সীমা ওয়েটারকে ডেকে বার্গার অর্ডার করে দিলেন। এখন বল, কি সমস্যা তোর? আচ্ছা, পুরুষ মানুষ হইলেই কি জিএফ থাকা সত্ত্বেও অন্য মেয়েকে ভালো লাগতে হবে? দেখ, আমার তো অন্য ছেলেকে ভালো লাগেই না। আসল কথা এটা না রে, কথা হলো তুই সাগরবাইকে এখনো চিনে উঠতে পারিসনি। চিনতে হবে না তাকে, বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ের নাম নেই। করতে হবে না বিয়ে আমাকে। সীমার ভাবভঙ্গি দেখে হেসে ফেলল ইমতিয়াজ। সীমা বলল, হাসবি না একদম। তো কি করব, কাঁদবো নাকি? কাঁদ, ভ্যা ভ্যা করে কাঁদ। দেখ ইমতিয়াজ, দেখছি তো। আচ্ছা সীমা, জানিস প্রেম জিনিসটা আসলে কিসের মতো? কিসের মতো রে? স্নেক রুট উদ্ভিদের মতো। স্নেক রুট খেলে যেমন মাংস সহ বিষাক্ত হয়ে যায়, তেমনি প্রেমে পড়লে মানুষ পুরোটাই আবাল হয়ে যায়। নিজের দিকটা দেখ ভালো করে। 18 বছরের মেয়ের সাথে প্রেম করিস আবার বড় বড় কথা। বৈশাখী তো একটা বাচ্চা, একটা বাচ্চাকে গড়ে তুলছি আমি, তারপর বাচ্চার মা বানাবো। ছি, কী সব বলছিস এইসব? ডাবল মিনিং কথাবার্তা। এখানে ডাবল মিনিংয়ের কি হইল রে? ডক্টর হওয়ার সুবাদে মাঝে মধ্যে এমন কথা বলতে হয়, তা শুনলে মনে হবে অশ্লীল, কিন্তু আসলে অশ্লীল না। তা আর বলতে হবে না তোকে, তুই তো আগে থেকেই অশ্লীল। সীমার কথায় ইমতিয়াজ হাসতে গিয়েও চুপ হয়ে গেল। সামনের টেবিলে বৈশাখী আর তার বন্ধুরা বসে রয়েছে। বৈশাখী একদম রক্তচক্ষু করে ইমতিয়াজকে দেখছে। টেবিল থেকে উঠে এই দিকেই আসছে বৈশাখী। সীমারে, দোয়া করিস আমার জন্য। কেন রে, কি হয়েছে? ইমতিয়াজ আর কিছু বলার আগেই বৈশাখী তার সামনে এসে উপস্থিত। আপনি কি করছেন এখানে? আর উনি কে? ইমতিয়াজ কিছু বলার আগেই সীমা জবাব দিল, আমি তার বউ। আর তুমি কে? যদিও বিষয়টা পুরোপুরি মজার ছিল, তবুও সীমার কথায় বাজে প্রতিক্রিয়া দিলেন বৈশাখী। ইমতিয়াজের সামনে থাকা কফি মগ থেকে কফি ছুঁড়ে দিলেন তার মুখে। ভাগ্যিস কফিটা ঠান্ডা ছিল, নয়তো বড় একটা বিপদ ঘটে যেত। ডাক্তার, জায়গা মতো সার্জারি করে দেব, আর আমার সাথে যদি কথা বলতে আসেন। কাঁদতে কাঁদতে বৈশাখী চলে যেতে নিলে ইমতিয়াজ তার পিছনে গেল। সীমার বাচ্চা, কি করলি তুই? সব বিল আজ তুই দিবি। এই, না না ইমতিয়াজ। সেটা শোনার সময় নেই ইমতিয়াজের। সেই বৈশাখীর পিছন পিছন লিফটের মধ্যে ঢুকে পড়ল। পুরো লিফট ফাঁকা। হঠাৎ এক ঝটকায় ইমতিয়াজ বৈশাখীকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে অনেক জোরে কামড় দিল। ব্যথায় কোকিয়ে উঠল বৈশাখী। রক্ত বের হয়ে গিয়েছে। তার ডান হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে মুছে ইমতিয়াজ বলল, ঠোঁটের সার্জারি করে দিলাম। ক্লাসে ঢুকেই অরোরার মেজাজটা চরম খারাপ হয়ে গেল। আজকে সবগুলো ছেলে ক্লাসে এসেছে। এটা ভালো কথা হলেও অরোরার জন্য ভালো না, কারণ এতগুলো ছেলের মধ্যে ক্লাস করতে আজকে অন্তত ভালো লাগছে না। নিজেকে সংযম করে অরোরার নিজের জায়গায় এসে বসল। মাথার ঘোমটা আরেকটু বড় করে পদার্থবিজ্ঞান বই নেড়েচেড়ে দেখতে লাগলো। পিছন থেকে অনেকগুলো ফিসফিস আওয়াজ হচ্ছে, সাথে বিদ্রুপমূলক হাসি। অরোরা জানে এগুলো ছেলে বা মেয়ে যেই হোক, তাদের চিরায়ত স্বভাব। তারা নিজেদের বিপরীত লিঙ্গের কাউকে একা দেখলে তাকে নাস্তানাবুদ করতে পিছপা হন না।
কিছু মিনিট বাদে অরোরার শরীরে একটা কাগজের বল এসে লাগলো। জিনিসটা হাতে নিয়েই জ্বলে উঠল সে। এবার দিয়ে টানা 10 বার এই কাজটা হলো। বেঞ্চ থেকে উঠে ধূপধাপ করে যেদিক থেকে কাগজটা এসেছে সেদিকে এগিয়ে গেল। এটাকে দিচ্ছে, আর সব সময় কেন দেয়? অরোরার কথায় ছেলেগুলো কোন প্রতিক্রিয়া দেখালো না, উল্টো মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করতে লাগলো এবং লাগাতার বেঞ্চে চাপড় মেরে শব্দ তৈরি করছে। অরোরা জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করল, এটাকে দিয়েছে? আমরা জানি, আমাদের কেন জিজ্ঞেস করছিস? যে ছেলেটা জবাব দিল সে ছেলেটাকে চিনে অরোরা। ওর বাবা তার বড় ভাইয়ের সাথে থাকে। অপরিচিত কারো মুখ থেকে অরোরা কখনো তুই বোধক ডাক শুনতে পারে না। মুহূর্তেই পায়ের রক্ত মাথায় উঠে গেল তার। এই ছেলে, তোমাকে আমি চিনি, তুই বললে কোন সাহসে? থতমত খেয়ে গেল ছেলেটি। সে জবাব দেওয়ার আগে পাশ থেকে অন্য আরেকটি ছেলে বলল, আমরা একই ক্লাসে পড়ি। তুই বলছে তো কি হইছে? তুই কেন বলবো? মেয়েদের সম্মান দিতে পারো না? অরোরার মুখে একথা শুনে সবগুলো ছেলে হো হো করে উঠল। মায়া মানুষের, আবার সম্মান? সেই তো গিয়ে কোন পোলার দাসী হবি? ঠাস করে একটা চর এসে লাগলো ছেলেটার গালে। আকস্মিক চর খেয়ে ছেলেটা হতভম্ব হয়ে গেল। সবগুলো ছেলে এখন অরোরার দিকে নিঃশব্দে তাকিয়ে আছে। কোন একজনের দাসী হব তাই বলে সকলের না। সামনে থেকে এসব কাজ আর একদিন করলে হেড ম্যাডামের কাছে বিচার দেব। অরোরার কথাগুলো এমন একটা তেজ ছিল যে তাকে কেউ কিছু বলার সাহস পেল না। নিজের জায়গায় এসে থরথর করে কেঁপে উঠল সে। আজকে সে একটা অবিশ্বাস্য কাণ্ড করেছে। এতটা সাহস তার মধ্যে কিভাবে এলো সে জানে না। ভাগ্যিস ছেলেগুলো তাকে পাল্টা কোন জবাব দেয়নি, আর দিলেও বাকি সে নিজেও পুনরায় জবাব দিত। আত্মবিশ্বাসে বুকটা ভরে উঠল তার। স্কুলে ছুটির ঘন্টা বেজেছে। পুরো ক্লাসে ছেলেগুলো আর কিছু বলেনি। স্কুলের বারান্দায় এসে অরোরা দেখল ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টিতে হাঁটতে অরোরা বেশ লাগে। অরোরা, হেড ম্যাডাম নুরান্নাহের ডাকে তার দিকে ফিরে তাকালো অরোরা। কিছু বলবেন ম্যাডাম? চলো আমার সাথে যাবে। ঠিক আছে। ম্যাডামের বাড়ি স্কুল থেকে খুব বেশি দূরে না হওয়ায় হেঁটেই যায় তারা। হালকা বৃষ্টিতে হাঁটতে মন্দ লাগছে না। কিছু দূর এসে ম্যাডাম অরোরাকে জিজ্ঞেস করল, অরোরা, তোমার উপন্যাস পড়তে কেমন লাগে? আমি পড়িনি তাই বলতে পারছি না। ইস, জীবনে কি ভুলটাই না করেছ? বই বাদে জ্ঞানার্জন হয় কখনো? কেন হয় না? এর ব্যাখ্যা আজকে না আর একদিন দেব, তবে তার আগে তোমাকে আমি একটা বই পড়তে দেব। কিসের? সমরেশ মজুমদার স্যারের সাতকাহন। এ বইতে কি আছে? জানো অরোরা, তোমার এই প্রশ্ন করা স্বভাবটা আমার প্রচণ্ড ভালো লাগে। এ বইতে আছে একটি জীবনের গল্প, একটি মেয়ের গল্প, একটি মানুষের গল্প। আমার পড়ে কি হবে? ওটা তো তুমি পড়লে বুঝতে পারবে। কিন্তু এখানে কথা আছে, আমাকে একটা ওয়াদা করতে হবে তোমার। কিসের? দীপাবলির জীবন কাহিনী পড়ে চট করে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, আমি পড়তে চাই। কালকে স্কুলে এসে আমার কাছ থেকে বইটা নিয়ে যাবে। মনে থাকবে তো? আমার মনে থাকবে। ভালো মেয়ে। এ দেখো, বাড়ির কাছে এসে পড়লাম। তুমি যাও, সাবধানে যাবে। 16 মনোয়ারা একটা বাক্য শুনতেও প্রস্তুত নয়। তাইফের করা কোন প্রশ্নের জবাব না দিয়ে একনাগারে তসবিহ পাঠ করে চলেছেন সে। তাইফ একবার অসহায় মুখ করে নিজের বাবার দিকে তাকালো। ভদ্রলোক আগেই হাত উঠিয়ে ইশারায় না করে দিল। দাদু, চুপ। বুইরা দামরা বাচ্চাদের মতো করে। ঠিক, আমি তো বুড়ো, তবে কেন তুমি আমার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবে? কে বাচ্চা? ওইয়ে যার সাথে আমার বিয়ে ঠিক করছো। তোরে বলছে বাচ্চাই তো, মাত্র 15-16 বছর, আর আমার বয়স 30+। কিভাবে কি হবে? হবে, সবকিছু হবে। তোর ভাবতে হবে না। তার মানে তুমি একদম ভেবেই নিয়েছো আমাকে বিয়ে করাবে? এতে না ভাবার কি আছে? আমার একমাত্র পুতি কিনা মায়ের অভাবে কষ্ট করছে। কেন? মা তো আছে। দাদি আর মায়ে তফাত আছে। আমি জানি না প্রিয়, এর 40 দিন হলে ও মেয়ে এ বাড়িতে আসবে। তুমি চিনো না, জানো না ও মেয়েকে আনবে? স্বর্ণার মেয়ের ননদ, বাপ মরা মেয়ে, আর কি চাই বল? তবুও দাদু, ইমতিয়াজ শুনলে ওরে বলবো কে? আমি বলবো। দেখ তাইফ, তোর বাপরে আমি জন্ম দিছি, আমার উপরে কথা বলবি না। ঠিক আছে। অজ্ঞতা তাইফকে সব মানতে হলো। দাদুর রুমে আর বসে থাকতে মন চাচ্ছে না তার। বের হয়ে এলো সেখান থেকে। ভাই, লাবণ্যের ডাকে পিছন ফিরে তাকালো তাইফ। তাইফ প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, ও মেয়ের খবর দাদুকে কে দিছে? স্বর্ণা খালা আজকে দুধ দিতে এসে এ কাণ্ডটা করে গেল।
মেয়েটা একদম বাচ্চা, তুমি দেখছো না, ইচ্ছাও নেই। সত্যি তো, আমার কাছে ছবি আছে, তাইফ ভ্রু কুঁচকে বলল। সত্যি? তবে দেখি। লাবণ্য ফোন বের করে গ্যালারি থেকে একটা মেয়ের ছবি দেখালেন। তাইফ ফোন হাতে নিয়ে ছবিটা একবার দেখলেন। সুন্দর আছে, তাই না ভাই? এডিট ছাড়া ছবি এ যুগে। কিন্তু বেশি বাচ্চা, নাম কিন্তু মডার্ন। কি? আরোরা। নাম শুনে তাইফ হালকা হাসলেন। ভোরের সূর্যের প্রথম রশ্মি তবে। রাতের খাবারের পর রিমা তার শাশুড়ি মুক্তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। এটা সে মাঝেমধ্যে করে, খুব যে নিজের সংসার অবহেলায় রাখে এমন না। মা, আপনি আমাকে বলছিলেন অরোরার জন্য পাত্র দেখতে। বলছিলাম তো। আমি অরোরার ছবি আমার মারে পাঠায়েছিলাম। বেআইন কি বলল? পাত্র খুঁজব। খুইজ্জা ফালাইছে একদম। মুক্তা পিছন ফিরে রিমার দিকে তাকালো, তার চোখ দুটো চকচক করে উঠেছে। সত্যি? কিরকম শুনি? আমাদের তো ফার্ম আছে, তাই না? তো রোজ গাজীপুর থেকে ঢাকা যেতে হয় আমার আব্বার, তো রোজ এক পরিবারে খাঁটি দুধ দিতে হয়, তারা একেবারে 20 কেজি করে কিনে প্রায় রোজ। বাব্বা, এত দুধ দিয়া কি করে? পাত্রের কথা বলো। সেটাই বলছি আমি, শুনেন, তাদের বাড়িতে যে বুড়ি মহিলাটা আছে না, তার সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক। সেদিন আপনি বলার পর আমি মাকে বললে মা গিয়ে সেই বুড়িকে অরোরার ছবি দেখায়। বুড়ি তো এক দেখায় আমাগো অরোরাকে পছন্দ করে নিছে। হায় আল্লাহ গো, কি কও? সত্য? তাদের বাড়ির বড় ছেলের জন্য? আম্মা জানেন তারা যে বড়লোক, বড় ছেলে ব্যবসায়ী, ছোট ছেলে ডাক্তার, একটা ননদ আছে বড় কলেজে পড়ে, এই বিশাল বাড়ি, দুদিন পর পর ইন্ডিয়ায় ঘুরতে যায়। রিমার বর্ণনা শুনে মুক্তা অভিভূত হয়ে গেল। সে যেন এসব বিষয় কল্পনা করতে পারছে। খুশিতে সে রিমার হাত চেপে ধরল। তারা সত্যিই আমার অরোরে দেখে পছন্দ করছে? রিমা হমাক করছে। আপনারা বললে সামনের সপ্তাহে আসব। ঠিক আছে বেআইনরে বলো। কিন্তু মা, একটা কথা। কি? ছেলের বয়স 31 বছর তো কি? আর ছেলের 10 দিন আগে বউ মারা গেছে, একটা 10 মাসের ছেলে আছে। তোমার মাথা খারাপ রিমা? কেন? আমার অরোরাকে এমন ছেলের সাথে বিয়ে দেব? সমস্যা কোথায়? সমস্যা বলতে বলছো? আচ্ছা, আপনার বড় ছেলে একটু পর কল দিবে, তাকে সব বলিয়েন। রিমা জানতো তার শাশুড়ি মুক্তা এরকম কিছু প্রতিক্রিয়া দিবে, এজন্য সে আগে থেকেই নিজের স্বামীকে মানিয়ে নিয়েছে। হাজার হোক, এই বিয়েটা হলে অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবে সে। 18 রবীন্দ্রনাথ বলেছেন, প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না, তাই একটু ভয় দেখালাম। বৈশাখীর কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু ইমতিয়াজের থাপ্পড় মারতে দেরি হয়নি। গালে হাত দিয়ে বসে পড়ল বৈশাখী। এসব জঘন্য কাজ যদি আর একদিন করতে দেখি বৈশাখী। থাপ্পড় খেয়ে বৈশাখীর আর ঝামেলা করতে মন চাইল না। সে শুধু মাথা এপাশ থেকে ওপাশ দুলিয়ে নাবোধক ইশারা দিল। ইমতিয়াজ তার পাশে ক্লান্ত হয়ে বসে পড়ল। খুব বড় কিছু না, শুধু বৈশাখী তার ফ্রেন্ডকে দিয়ে ইমতিয়াজকে কল করিয়ে বলেছে যে সে আত্মহত্যা করেছে। এরকম করলে কেন? করব না। সেদিন চুমো খেলেন, কিন্তু তারপর একবারও আমাকে কল করেন না। আমি ব্যস্ত ছিলাম রে। তো কি হইছে? সেগুলো আমার থেকে বড়। না, একদম না। তবে আমাকে রোজ 1 ঘন্টা করে সময় দিবেন। ওকে ম্যাডাম। বৈশাখী খুশি হয়ে ইমতিয়াজকে জড়িয়ে ধরল। তার বাচ্চামো দেখে মুচকি হাসল ইমতিয়াজ। ব্যথা লাগছে একটু তো? ওরে আমার ন্যাকা, আমি ন্যাকা? অবশ্যই ন্যাকা। সরেন। ইমতিয়াজ ছাড়ল না। প্রিয়তা মারা যাওয়ার পর সে তাইফকে দেখে বুঝেছে প্রিয়জন মারা গেলে ঠিক কেমনটা লাগে। সে বৈশাখীকে হারাতে চায় না একটুও না। কিছু সময় পর বৈশাখী নিজ থেকে সরে এলো। চুলগুলো আলুথালু হয়ে আছে ইমতিয়াজের, তা নিজ হাতে গুছিয়ে দিল। খাইছেন কিছু? খেয়েছি, বাট বাসায় ঝগড়া করে এসেছি। কেন? ভাইয়ার বিয়ে একটা 16 বছরের মেয়ের সাথে ঠিক করেছে দাদু। কি বলেন? আমি না করে দিয়ে এসেছি, এবার হবে না। আচ্ছা, আপনি বললেই আপনার দাদু শুনবে। অবশ্যই। কেন? তার একটা বিশেষ কারণ আছে। কি? আজকে বলবো না, অন্য একদিন। শুনেন ডাক্তার, বলেন শুনি। বৈশাখী বেশ ইতস্তত করছিল কিছু একটা বলার জন্য। কিছু বলবে বৈশাখী? বৈশাখী মাথা নিচু করে বলল, আপনাকে আবার চুমো খাবো। কি? তুমি বাচ্চা, এসব ভালো না। এখন বাচ্চা আমি, শয়তান লোক। বৈশাখীর প্রতিক্রিয়া দেখে ইমতিয়াজ হো হো করে হেসে দিল। আর যাই হোক, মেয়েটাকে সে অনেক ভালোবাসে।
সন্ধ্যা হয়ে আসছে, আরোরা ধান ক্ষেতের পাশ দিয়ে একা একা বাড়ির উদ্দেশ্য চলছে। হেড ম্যাডামের কাছে গিয়েছিল বইটা আনতে, মনের মধ্যে দারুণ একটা উত্তেজনা কাজ করছে তার। যেভাবে ম্যাডাম বর্ণনা করেছেন যদি সত্যিই এমন হয় তবে সে জীবনে অনেক কিছু শিখতে পারবেন। তার মনটা অনেক বেশি খুশি, কিন্তু ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে। ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে একটু ভয়ও লাগছে তার মধ্যে একদম নির্জন পরিবেশ, ভূতে ভয় কম থাকলেও এ সময় আলাদা ধরনের ভয় লাগছে অরোরার। হাঁটতে হাঁটতে আরোরা খেয়াল করলো একটু দূরে বসে লিয়াকত বিড়ি টানছে। এ লোকটাকে সে সহ্য করতে পারে না, কেমন অশ্লীল ভাবভঙ্গি করছে তাকে দেখে। মাথা নিচু করে পাশ কাটিয়ে যেতে চাইলেও আরোরা পারল না, তার আগে তাকে থামিয়ে দিয়েছে লিয়াকত। ওই বেটি এত কাইল সন্ধ্যায় কোথা থেকে মুখ কালা করে এলি? লিয়াকতের এহেন কথায় অরোরার মেজাজ খারাপ হলেও প্রতিক্রিয়া দিল না, এমনকি দাঁড়ালো না পর্যন্ত। তাকে চলে যেতে দেখে লিয়াকত তার ওড়না টেনে ধরল। চাচা কি করেন? লিয়াকত একবার চোরের মতো আশেপাশে তাকালো, না কেউ নেই। ওই চল ওই ক্ষেতের ভেতর যাই। চাচা ওড়না ছাড়েন। লিয়াকত তো হাত ছাড়লই না, উল্টো তার হাত ধরল। নস্যি খাওয়া দাঁত বের করে হাসছে সে। চল ওইখানে, অনেকদিন এমন কচি জিনিস পাই না। চাচা হাত ছাড়বেন? তারা চিহ্ন এত বিগার দেখাবি না, চল। লিয়াকত জোর করে অরোরাকে সেখানে নিয়ে যেতে নিল। প্রাণপণে আরোরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কষিয়ে লিয়াকত একটা থাপ্পড়। আরোরা থামল না। প্রথমে লিয়াকতের হাতে কামড় পড়ে তার ফুটবল জায়গায় জোরে একটা লাথি বসিয়ে দিল। ব্যথায় তার হাত লিয়াকত ছেড়ে দিলে প্রাণপণে ছুটে চলল সে। জীবনের প্রথম লড়াই তার, জঘন্য মানুষের বিপক্ষে নিজেকে বাঁচানোর জন্য।